কানাডাতে এন্ট্রি করার যতগুলো ওয়ে রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান ওয়ে বর্তমান সময়ে স্টাডি পারমিট নিয়ে এন্ট্রি করা। এটা যারা রেগুলার স্টুডেন্ট অর্থাৎ রিসেন্ট টাইমে যারা 12 গ্রেড শেষ করেছেন তারা হয়তো আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য আসবেন, যারা আন্ডারগ্রেড করেছেন নিজের দেশে তারা হয়তো মাস্টার্স প্রোগ্রামে বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করার জন্য আসবেন। এর বাইরেও অসংখ্য ভাই বোন রয়েছেন যারা রেগুলার পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করে আসতে পারতেছেন না, কানাডাতে ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না। তাদের মধ্যে একটা বড় সংখ্যক ভাই এবং বোনেরা চেষ্টা করেন প্রফেশনাল লাইফে 10 বছর 15 বছর পার করার পরেও কানাডাতে স্টাডি পারমিট নিয়ে আসার জন্য একটি স্বপ্ন দেখে থাকেন। তো এইগুলো সবগুলো হলো বাস্তবতা, এটি সবগুলো স্বাভাবিক নিয়মের মধ্যেই আপনারা করেন। অতি সাম্প্রতিক সময় কানাডা গভর্নমেন্ট স্টুডেন্টদের পড়াশোনা পরবর্তী যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে নতুন আরেকটি রুলস জারি করেছে। সেটি আমাদের মুখ্য আলোচ্য বিষয় আজকের এই আলোচনার। বিশেষ করে যারা ডাবল ডিগ্রি গেইন করেন তাদের জন্যে কিভাবে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাওয়া যাবে, সেই সাথে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে হলে আইএলটিএস স্কোর কী পরিমাণে লাগবে এবং পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নতুন সিস্টেমে আরও কী কী রিকোয়ারমেন্ট থাকবে বা প্রয়োজন, সেই সব কিছু মিলেই মূলত আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি। আশা করছি যারা ইনসাইড কানাডা আউটসাইড কানাডা সকল ভাই বোনেরা এখান থেকে উপকৃত হবেন। বিশেষত যারা রানিং স্টুডেন্ট হিসেবে আছেন কানাডাতে বর্তমান সময়ে এবং স্টুডেন্ট হিসেবে আসবেন, তাদের জন্য তথ্যগুলো অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি। তো এখানে আমাদের হেডিংটা হচ্ছে হাউ লং উইল মাই PGWP বি ভ্যালিড ফর ইফ আই হ্যাভ কমপ্লিটেড মোর দেন ওয়ান প্রোগ্রামস ফর স্টাডি। তো এটি মুখ্য আলোচ্য বিষয়, সাথে আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো নতুন যে গাইডলাইন কানাডার ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে, এই গাইডলাইনের ইনস্ট্রাকশনগুলো ভিসা অফিসারদেরকে বা আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করে যারা যে অথরিটি, তাদেরকে ইস্যু করেছে গভর্নমেন্ট, তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। সেই গাইডের আলোকে আপনারা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুবিধাটি পাবেন। তো সেটি আপনাদের যদি জানা না থাকে তাহলে আপনি যখন কানাডাতে আসতেছেন একটা স্বপ্ন নিয়ে, এখানে বাস্তবিক অর্থে এসে যদি ভিন্নতা দেখেন তাহলে মনটা বেশি খারাপ হবে, স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আগে থেকেই জানা বিষয়টি আপনাদেরকে হেল্প করবে। New guidelines by the Canada federal government impacts the length of post-graduation work permit for foreign nationals who have graduated from more than one program of study. Immigration, Refugee and Citizenship Canada has issued a public update to its operational instructions and guidelines for immigration officials issuing PGWP. Prior to these changes, it was not clear how the Immigration Department would determine PGWP eligibility and duration for individuals who had graduated from multiple programs of study. তো বাংলা এই বিষয়টি তো আগেই বলেছি, ইংলিশে একটু দেখলেন আপনারা বা শুনলেন। তো এখানে লাস্ট যে আপডেট বা মেজর যে টপিক এখানে সেটা হচ্ছে, অনেকেই দেখা গেল যে কানাডাতে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তিনি কানাডাতে এন্ট্রি করলেন, অন্য কোনো প্রোগ্রামে তিনি হয়তো কোয়ালিফাই হতে পারেন নাই। তো 1 বছরে তিনি ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন, করে নতুন একটা কোর্সে ভর্তি হলেন। পরের কোর্সটি হয়তো বা আপনার 1 বছরের হতে পারে বা মিনিমাম 8 মাসের। এখন আপনি চিন্তা করতেছেন যে আপনি তো 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন, আরও 1 বছর বা আরও 2 বছর আপনি অন্য কোর্স করেছেন, তাহলে আপনি PGWP পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কত ডিউরেশনের জন্য পাবেন? ইউজুয়ালি মাস্টার্স ছাড়া অন্য যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলোতে 8 মাসের প্রোগ্রাম হলে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট 8 মাসের জন্যই পাবেন। এখন আপনি হয়তো বা ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে 8 মাসের প্রোগ্রাম করেছেন, এখন ভাবতেছেন 2 বছর আপনার হয়ে গেছে। প্রকৃতপক্ষে এখানে একটি বিষয় ক্লিয়ার করা হচ্ছে, সেটা হলো যে সমস্ত কোর্স পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল না, অর্থাৎ আপনি সেই কোর্সটা কানাডাতে করতে পারবেন কিন্তু সেটি করার রেফারেন্সে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের নর্মাল সুযোগ নেই, সেই ধরনের কোর্স করলে সেটা এখানে কাউন্ট করা হবে না। কাউন্ট করা হবে কোনটা? যেই কোর্সগুলোতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অথরাইজড সুযোগ রয়েছে, সেটা ইনস্টিটিউশনগুলোতে মেনশন করা থাকে এবং ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, এই জায়গায় এই 2টি কন্ডিশন ফিল আউট হলে যে ডিউরেশনের জন্য আপনি সেই কোর্সগুলো করবেন সেই ডিউরেশনের সাথে ম্যাচিং করেই মূলত আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাবেন। তার মানে আপনার এলিজিবিলিটি অনুযায়ী আপনি যদি দেখা গেল যে
পরবর্তীতে যে কোর্সটি আপনি করেছেন সেটি যদি 8 মাসের হয় তাহলে আপনি 8 মাসের ইকুইভ্যালেন্ট পাবেন। যদি সেটা 2 বছরের হয় তাহলে 2 বছরের জন্য পাবেন। 3 বছরের হলে 3 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন, কারণ সর্বোচ্চ হচ্ছে 3 বছর। Rules governing PGWP issuance for student with more than one program of study. General requirement that a program of study must meet to be PGWP eligible, and additional PGWP eligibility requirements based on students' level of study. এখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্টুডেন্টদের জন্য একটু বিশেষ ছাড় রয়েছে। তাদের কিন্তু 1 বছরের বা 8 মাসের কোর্স করলে তাদের জন্য কিন্তু 3 বছরের পিজিডব্লিউপি সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট। মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম এগুলো এক্সেপশনাল। ইউজুয়াল প্রোগ্রাম যেগুলো সেগুলো নিয়ে এই আপনার বিষয়গুলো মাথায় রাখতে হবে। PGWP issuance for student with multiple program of study. তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্টরা একাধিক কোর্স করে। More than one program can make you eligible for a longer PGWP up to the maximum PGWP length of 3 years. Program stacking is the term used by IRCC to refer to cases in which students have completed more than one PGWP eligible program from PGWP eligible designated learning institution. For program stacking to influence the duration of PGWP, both programs must be at least 8 months in duration and completed within 2 years of each other at a PGWP eligible DLI. বিষয়টা আরও যদি আমি ক্লিয়ার করি, সেটা হলো যে আপনি জয়েন্ট প্রোগ্রামগুলো যখন করবেন, দুইটি প্রোগ্রামের ডিফারেন্স অবশ্যই খুব বেশি লেন্দি হওয়া যাবে না। 2 বছরের মধ্যেই জয়েন্ট প্রোগ্রাম করতে হবে এবং আপনি দুইটি প্রোগ্রামই যদি পিজিডব্লিউপির এলিজিবল হয় তাহলে দুইটা প্রোগ্রাম কমপ্লিট করার পরে দুইটা প্রোগ্রামের সমষ্টিক যে ডিউরেশন সেটার আলোকে আপনি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগটি পাবেন। এক্ষেত্রে দুইটি প্রোগ্রামই যদি আপনি যদি এলিজিবল অর্থাৎ পিজিডব্লিউপির জন্য এলিজিবল হয় তাহলেই সেই সুযোগটি জয়েন্ট সুযোগটা পাবেন। আদারওয়াইজ এখানে ক্ষেত্র বিশেষে ভিন্নতা আসতে পারে, একটু খেয়াল করবেন, বিষয়টি ক্লিয়ার করব। The following table break down how the completion of different program impacts the duration of as issued PGWP. All situations are assumed to occur on after November 1, 2024. তো নভেম্বর 1, 2024 থেকে মূলত এই পরিবর্তনগুলো কার্যকরী হয়েছে। দি ডেট when IRCC issued sweeping changes to PGWP eligibility. তো এখানে ভালো করে একটু খেয়াল করুন, এখানে এক্সাম্পল সিচুয়েশন এবং পিজিডব্লিউপি ডিউরেশন দুটো মেনশন করা আছে, একটু ব্যাখ্যা করব ক্লিয়ার করানোর জন্য। কমপ্লিটিং 2 পিজিডব্লিউপি এলিজিবল প্রোগ্রামস। তো দেখা গেল আপনি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে আপনি দেখা গেল যে 2টা প্রোগ্রাম করলেন। দুইটি যেহেতু এই প্রতিষ্ঠানটি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন এবং এখানে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করেননি, সরাসরি আপনি এখানে কোনো ডিপ্লোমা করলেন, তারপরে অ্যাডভান্স ডিপ্লোমা করলেন, এই ধরনের প্রোগ্রাম আপনি করতে পারেন। দুটাই হচ্ছে পিজিডব্লিউপি এলিজিবল। সেক্ষেত্রে আপনি কত সময়ের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন? ইস্যুড পিজিডব্লিউপি ক্যান বি বেসড অন দি ডিউরেশন অফ বোথ প্রোগ্রামস। এখন দুইটা প্রোগ্রাম মিলে যদি ডিউরেশন হয় 2 বছর তাহলে 2 বছরের জন্য পাবেন। যদি দুইটা প্রোগ্রাম মিলে আপনার 3 বছর বা 4 বছর হয় তাহলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। তো প্রথম বিষয়টি এখানে 2টা প্রোগ্রাম আপনারা করতেছেন, 2টা কোর্স করতেছেন, 2টাই পিজিডব্লিউপি এলিজিবল প্রোগ্রাম, এটার জন্য এক্সাম্পলটা আপনাদেরকে বোঝানো হলো। সেকেন্ড অপশন, completing a first program that is not PGWP eligible and second program that is PGWP eligible. তো যেটা আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে আপনার প্রথম যে প্রোগ্রামে এন্ট্রি করতেছেন, দেখা গেল যে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে কানাডাতে আসলেন, ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল না। এরপরে হয়তো আপনি কোনো একটা ডিপ্লোমা কোর্স করলেন, সেটা হতে পারে 1 বছর বা 2 বছর। যদি আপনি 1 বছরের কোর্স করেন ওই প্রোগ্রামের পরে তাহলে শুধুমাত্র 1 বছরের জন্য আপনি পিজিডব্লিউপি পাবেন। এখানে দেখুন বিষয়টা মেনশন করা হয়েছে, ক্যান নট বেনিফিট ফ্রম প্রোগ্রাম স্ট্যাকিং, PGWP will be issued based on duration of the PGWP eligible program only. অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এর জন্য এলিজিবল যে প্রোগ্রামটি আপনি করেছেন 2টা প্রোগ্রাম করার পরেও সেটার জন্য শুধুমাত্র আপনি সেই ডিউরেশনের আলোকে পিজিডব্লিউপি পাবেন। এখন কেউ যদি ব্যাচেলার প্রোগ্রাম করে, ইএসএল প্রোগ্রাম করে যদি কেউ ব্যাচেলার প্রোগ্রাম করে তাহলে তো সে অটোমেটিকলি 3 বছরের সুযোগ পাচ্ছেন, তার এটা নিয়ে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আপনারা আলোচনা শুনে পরবর্তীতে প্রশ্ন করার প্রয়োজন নেই যে আমি তো ব্যাচেলার প্রোগ্রাম করতেছি, আমি তো 3 বছরের ডিপ্লোমা করতেছি,
আগে তো ইএসএল প্রোগ্রামে ঢুকেছি বা অন্য একটা প্রোগ্রামে ঢুকেছি, আমার সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না, আপনি 3 বছরের জন্য সুযোগ পাবেন। আবার অনেকে কী করে যে শুরুতে হয়তো তিনি পিজিডাব্লিউপি এলিজিবল একটা প্রোগ্রাম করলেন, পরে তার পরবর্তীতে এমন একটা প্রোগ্রামে তিনি এন্ট্রি করলেন, সেকেন্ড প্রোগ্রাম, যেটা পিজিডাব্লিউপি এলিজিবল না, তাহলে তিনি কত বছরের জন্য পিজিডাব্লিউপি সুযোগ পাবেন? ক্যান নট বেনিফিট ফ্রম প্রোগ্রাম স্ট্যাকিং, পিজিডাব্লিউপি উইল বি ইস্যুড বেসড অন দি ডিউরেশন অফ পিজিডাব্লিউপি এলিজিবল প্রোগ্রাম অনলি। অর্থাৎ যেটা পিজিডাব্লিউপির জন্য এলিজিবল ছিল সেটার আলোকে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন, অন্যটার জন্য পাবেন না। In situations where a student has completed more than one program of study and one program is PGWP eligible, the student can receive a PGWP based on only the duration of the eligible program. তো আশা করি তথ্যগুলো আপনাদের কাছে ক্লিয়ার। এবার আনুষঙ্গিক আরও কিছু বিষয় জরুরি যেগুলো আপনাদের মনে রাখা দরকার। Importantly, if a student completes the PGWP eligible program first and the ineligible program second, then because the second program is not PGWP eligible, the student must still apply for their work permit within 180 days of receiving confirmation that they have completed their first PGWP eligible programs. তো এটা আপনারা যেটা শুনলেন এটা বোঝার চেষ্টা করবেন, আশা করছি এটা ব্যাখ্যা করব না। Why makes a program of study PGWP eligible? The issuance and duration of PGWP is always contingent on the program of study that a student graduates from, how long that program was, and whether said program meets the needed requirements to receive a work permit. The duration of validity for a PGWP is generally tied to the duration of the program of study that a student has completed. For program of study in Canada to lead to PGWP, it must be, তো কোনো একটা প্রোগ্রামে যেটাতে আপনি PGWP সুযোগ পেতে চান, যে প্রোগ্রাম করে সেটার জন্যে যে কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে। এখন আপনারা জানেন যে সকল ব্যাচেলর প্রোগ্রাম, সকল ডিপ্লোমা প্রোগ্রাম করলেই কিন্তু, ব্যাচেলর প্রোগ্রামগুলোতে সমস্যা নেই, বিশেষ করে ডিপ্লোমা প্রোগ্রাম, সব ধরনের ডিপ্লোমা প্রোগ্রামে কিন্তু শেষ করে পিজিডাব্লিউপি পাওয়া যায় না। এখানে সিলেক্টিভ প্রোগ্রামে করলেই তখন পাওয়া যায়। বিএ লিস্ট 8 month লং, অর্থাৎ কমপক্ষে 8 মাসের প্রোগ্রাম করতে হবে। নট বি ডেলিভার্ড থ্রো এ কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্ট, কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্টের মাধ্যমে যদি হয় সেটার জন্য পিজিডাব্লিউপি কোয়ালিফাই করবে না। লিড টু এ ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, বি এ একাডেমিক, ভোকেশনাল, প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম, বি কমপ্লিটেড অ্যাট দি এলিজিবল পোস্ট সেকেন্ডারি সাচ অ্যাজ এ কলেজ, এ ট্রেড অর টেকনিক্যাল স্কুল। এরপরে ইউনিভার্সিটি, সিইজইপি ইন কুইবেক, a private post-secondary school in Quebec, a private secondary or post-secondary school that offers qualifying programs of 900 hours of or longer and result in the student being awarded a diploma. A Canadian private school that can award degree under provincial law. এর সাথে আরও কিছু বিষয় আছে। DLI are only school in Canada that are authorized to accept international student. The above list is not an exhaustive account of PGWP eligibility criteria. For PGWP conditions surrounding students need to documentation and more visit the dedicated web page of Canada government. এখানে আনুষঙ্গিক আরও কিছু আলোচনা রয়েছে, সেগুলো একটু ক্লিয়ার করে আপনাদের সামনে। অ্যাডিশনাল রুলস ফর পিজিডাব্লিউপি এলিজিবিলিটি বেসড অন লেভেল অফ স্টাডি। তো নভেম্বর 1, 2024 IRCC made sweeping changes to PGWP eligibility in addition to adding a field of study requirement for students in college programs and certain university vocational programs. The Immigration Department also instituted language testing criteria for all new international students. Whether a student must meet field of study requirement is based on the when they completed for their study permit. All study permit applications submitted after November 1, 2024 will be subject to a field of study requirement based on their level of study. তো এখানে একটি চার্ট আপনারা এটা খেয়াল করবেন ভালো করে। PGWP eligibility requirement, study permit application submitted, যারা নভেম্বর 1, 2024 আগে স্টাডি পারমিট নিয়ে বর্তমানে কানাডাতেও যারা অবস্থান করতেছেন স্টুডেন্ট হিসেবে, এবং যারা নভেম্বর 1, 2024 আগে স্টাডি পারমিট পেয়েছেন তাদের জন্যে এখানে বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটি সেগমেন্ট: লেন্থ অফ স্টাডি, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট। আপনারা যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, আপনারা তখন স্টুডেন্ট হিসেবে আছেন,
আপনারা যখন এখানে পিজিডব্লিউপির জন্য আবেদন করবেন তখন আপনাদের যে রিকোয়ারমেন্ট লাগবে এখানে ইউনিভার্সিটি ব্যাচেলর মাস্টার্স ডক্টরাল প্রোগ্রামের যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা রয়েছেন তাদের এখানে নতুন করে কিন্তু আইএলটিএস স্কোর এখানে শো করতে হবে। ইংলিশ আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইকুইভ্যালেন্ট টু এ লেভেল 7 সিএলবি এনসিএলসি ইন অল 4 ল্যাঙ্গুয়েজ এবিলিটিস। তার মানে এখানে আইএলটিএস স্কোর বা আপনার বা ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্ট সিএলবি স্কোর এনসিএলসি স্কোর আপনাদের এখানে শো করতে হবে। ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট আপনাদের জন্য প্রয়োজন নেই। ইউনিভার্সিটি প্রোগ্রাম নট লিস্টেড অ্যাবভ, English or French language proficiency equivalent to a level 7 CLB NCLC in all 4 language abilities. College program or non-university program, college program বা non-university প্রোগ্রামে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা পিজিডব্লিউপিতে আবেদন করতে হলে যারা 1 নভেম্বর 2024 এর আগেই স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসেন তাদের জন্য বলতেছি English French language proficiency equivalent to a level 5 CLB NCLC in all 4 language abilities। এই আপনার স্কোরটা ল্যাঙ্গুয়েজ স্কোরটা এখানে দেখাতে হবে বা দিতে হবে, জমা দিতে হবে। পিজিডব্লিউপি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার নভেম্বর 1, 2024, অর্থাৎ 1 নভেম্বর 2024 এর পরে যারা স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে তাদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য। এখানে সব জায়গায় যে চেঞ্জ হয়েছে তা না। ইউনিভার্সিটি ব্যাচেলর মাস্টার্স ডক্টরাল প্রোগ্রাম এক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেল 7 অর্থাৎ আইএলটিএস স্কোর ইকুইভ্যালেন্ট সিএলবি 7 এই স্কোরটা আপনাকে এখানে শো করতে হবে। এরপরে আপনার এনসিএলসির ক্ষেত্রেও তাই ইন অল 4 ল্যাঙ্গুয়েজ এবিলিটিস। এক্ষেত্রেও ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্টের কোনো কন্ডিশন আরোপ করা হয়নি। ইউনিভার্সিটি প্রোগ্রাম নট লিস্টেড অ্যাবভ, এখানে ইউনিভার্সিটি ব্যাচেলর মাস্টার্স ডক্টরাল প্রোগ্রামের মধ্যে না এরকম যে সমস্ত ইউনিভার্সিটি প্রোগ্রাম রয়েছে সেগুলোতে যারা আসবেন তাদের জন্য এখানে কিছু বিষয় রয়েছে। ইংলিশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইকুইভ্যালেন্ট টু লেভেল 7 অর্থাৎ এখানে লেভেল 7 তাদের স্কোর শো করতে হবে সিএলবি ইকুইভ্যালেন্ট। পাশাপাশি মাস্ট হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম অ্যান এলিজিবল ফিল্ড অফ স্টাডি। তো এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করতে হবে নতুন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসবেন, অলরেডি যারা আবেদন করেছেন, বিশেষ করে যে সমস্ত ভাই বোনরা ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, ডক্টরাল প্রোগ্রাম এই 3টি ক্যাটাগরি প্রোগ্রাম ছাড়া অন্য প্রোগ্রাম যেগুলো ইউনিভার্সিটিতেও করা যায়, হতে পারে ইউনিভার্সিটি অফ সেনেকা, ইউনিভার্সিটি অফ ক্র্যান্ডেল ইউনিভার্সিটি, এনি কাইন্ডস অফ ইউনিভার্সিটি, কিন্তু সেটা ব্যাচেলর প্রোগ্রাম না, মাস্টার্স প্রোগ্রাম না, ডক্টরাল প্রোগ্রাম। কী প্রোগ্রাম হতে পারে? ডিপ্লোমা প্রোগ্রাম, অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রাম। সেক্ষেত্রে আপনাকে সেই প্রোগ্রামগুলো হতে হবে ইলিজিবল ফিল্ডের মধ্যে। তো এখানে ইলিজিবল ফিল্ড কোনগুলো সেগুলো আমরা এখানে দেখাইলাম না, আপনারা গুগল করে এটা দেখবেন। আদারওয়াইজ এই ইনএলিজিবল ফিল্ডে আপনি যদি আসেন তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা অবশ্যই পাবেন না। সুতরাং এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি কানাডাকে সিলেক্ট করতে হলে, আদারওয়াইজ এখানে এসে আপনাকে পস্তাতে হবে। কলেজ প্রোগ্রাম অর আদার নন ইউনিভার্সিটি প্রোগ্রাম, তো অনেক কানাডাতে আপনারা জানেন যে হাজার হাজার কলেজ রয়েছে যেগুলো ইউনিভার্সিটি না। সেখানে কলেজে ইউজুয়ালি আপনার বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রামগুলো থাকে, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, তারপরে হচ্ছে আপনার অ্যাডভান্স ডিপ্লোমা, নর্মাল ডিপ্লোমা, 2 ইয়ার, 1 ইয়ার, তারপর আপনার অনেক ধরনের কলেজ আছে। এই সমস্ত কলেজে যদি যে সমস্ত স্টুডেন্ট হিসেবে আসবেন যারা, তারা এখান থেকে বের হলে অবশ্যই আপনাদেরকে লেভেল 5 সিএলবি লেভেল 5 ইকুইভ্যালেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। এবং তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম অ্যান এলিজিবল ফিল্ড অফ স্টাডি। তাদের জন্য এলিজিবল ফিল্ড অফ স্টাডিতে পড়াশোনা করতে হবে, তাহলেই কেবলমাত্র তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার এলিজিবিলিটি রাখবে। তো আজকের আলোচনাটি মূলত অনেকগুলো বিষয়কে আমরা টাচ করার চেষ্টা করেছি। মেজর বিষয় ছিল কেউ যদি ডুয়েল প্রোগ্রাম করে তাহলে সেটা 2টি প্রোগ্রামই আপনার এখানে পিজিডব্লিউপির জন্য এলিজিবল হতে পারে, অথবা যেটাই পিজিডব্লিউপির জন্য এলিজিবল সেই হারে আপনি এখানে থাকতে পারবেন বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।